অনেকেরই আসলে মাজার সম্পর্কে পূর্ব ধারণা নাই বললেই চলে, মানে যারা আসলে ওই কালচারের বাইরে। ওই পীর আসলে কখনো কখনো রাজনৈতিক যে হচ্ছে ব্যক্তিত্ব, তার চেয়ে যে বড় হয়ে উঠতে পারেন সেটার আসলে এক ধরনের প্রতীক। মজলুম যখন হচ্ছে ক্ষমতার পাচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রে সে জালিম হয়ে ওঠার হচ্ছে একটা সম্ভাবনা তৈরি হয় আর কি। মাজারের প্রশাসনিক জায়গাটাকে যদি নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে প্রথমত হচ্ছে ওখানে আমি আমার আকীদাগতভাবে চেঞ্জ আনতে পারবো। তাহলে আপনি যখন ভাঙতেছেন, আপনি যখন এটাতে আক্রমণ করতেছেন, তার মানে আপনি দুর্বল। আমি আজকে শক্তিশালী বলে আমি আজকে ভাঙতেছি, কিন্তু সবসময় তো সব জায়গায় এই জিনিসগুলোতে এভাবে হয় না, এভাবে ফাংশন করে না। আমার মতো যে না, তাকে আসলে আমি অ্যাকসেপ্ট করবো না, মানে সে থাকতে পারবে না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চর্চার লাইট টক অনুষ্ঠানের আরও একটি পর্বে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে মাজারের ইতিহাস, মাজারের সংস্কৃতি এবং মাজারকে ঘিরে সহিংসতার রাজনীতি নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন লেখক, কবি হাসনাত শোয়েব। হাসনাত শোয়েব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটা নতুন বই লিখেছেন, যে বইটি এবার বেরিয়েছে এবং এটা নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। সেটা হলো যে মাজার যে ভাষায় কথা বলে। আমি বইটা পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি তো এই বইয়ের নাম রাখতে পারতেন বাংলাদেশে মাজারের সংস্কৃতি, বাংলাদেশে মাজারের ইতিহাস, বা বাংলাদেশে মাজার, খুবই যদি ক্লিশেও করি। তো আপনি নাম রাখলেন যে মাজার যে ভাষায় কথা বলে। আসলে কি কথা বলে? হ্যাঁ, অবশ্যই কথা বলে। কিভাবে কথা বলে সেটা? গত 1.5 বছর আমি আমার বড় হওয়াটা মানে আমার একদম মাজারের কালচারের মধ্য থেকে আর কি। রাইট। আমার জন্ম হচ্ছে আনোয়ারায়, মানে চট্টগ্রামের হচ্ছে, এটা দক্ষিণ চট্টগ্রামে। ওইখানে হচ্ছে মানে আপনি প্রতি কয়েক কিলোমিটারের মধ্যে আপনি কয়েকটা করে মাজার হচ্ছে আপনি পাবেন। তো আমরা মাজারের এই সংস্কৃতি, ওখানকার যে চর্চা, ওখানকার যে মানুষের আসলে জীবনযাপনের সাথে মাজারের যে সম্পর্ক, ওটা দেখেই হচ্ছে আমার বড় হওয়া। এরপর আমি আসছি হচ্ছে শহরে, তারপর আমি আসছি হচ্ছে ঢাকায়। তো এর মধ্যে আমরা অনেক কিছু, আমি মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে বলতেছি। তো আমরা যখন হচ্ছে 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে হচ্ছে যেভাবে মাজার ভাঙ্গা হচ্ছিল, তখন আমি আসলে যখন দেখি মাজারের যে ভাষাটা, মানে মাজারের সাথে তার মানুষের যে সম্পর্ক, মাজারের সাথে তার হচ্ছে ওই একটা অঞ্চলের একটা হচ্ছে জীবনযাত্রার হচ্ছে যে হচ্ছে প্রবাহ, ওইটার যে মানে ওখানকার যে চর্চা, সেটা আমাদের এখানকার মেইন স্ট্রিমে অনুপস্থিত। এটা শুধু আসলে এই ভাষাটাকে আসলে কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করা যায় আর কি। একটা হচ্ছে ধরেন একটা মানুষ, প্রান্তিক মানুষ বা একটা অসহায় মানুষ যে আসলে কোথাও কিছু বলতে পারে না, তখন সে তার ভাষাটা গিয়ে হচ্ছে মাঝারে যে আউলিয়া বা পীর দরবেশ শুয়ে আছেন, ওনার কাছে গিয়ে বলেন বা ওনার মাজারে গিয়ে বলেন। এটা আপনি কিভাবে পাবেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে আপনি যদি চট্টগ্রামে 2টা মাজারে যান, আমি অনেক সব মাজারের কথা বলতেছি না, একটা হচ্ছে পীর বদরের মাজার আর ওটা হচ্ছে গরম বিবির মাজার। 2টা মাজারে গেলে ওই মাজারগুলার পীর বদরের মাজারের পেছনের যে অংশ এবং গরম বিবির মাজারের হচ্ছে দেওয়ালগুলোতে দেখবেন হচ্ছে মানুষ তার আরতি লিখে রাখছে। আরতি হচ্ছে ধরেন কারো পরীক্ষা পাশের আরতি, কারো হচ্ছে দাম্পত্য কলহের আরতি, কারো অসুস্থতা, হ্যাঁ, নানা ধরনের হচ্ছে আরতি লেখা আছে। এবং 5 আগস্টের পরে গিয়ে আমি ওখানে এমন আরতিও পাইছি যেখানে লেখা ছিল হচ্ছে যে মাজার ভাঙতেছে, এটা থেকে হচ্ছে বাঁচার আকুতিটা হচ্ছে মাজারের ওই পীরের বা ওই আউলিয়ার কাছে হচ্ছে একটা মানুষ রাখতেছে। এই যে তার সাথে হচ্ছে একটা সাধারণ মানুষের সাথে মাজারের যে সম্পর্ক, ওই ভাষা, ওইটা একটা ভাষা যেটা হচ্ছে সে কোথাও এক্সপ্রেস করতে পারতেছে না, যেটা সে কোথাও বলতে পারতেছে না, এইটা সে মাজারে গিয়ে বলতেছে। আরেকটা হচ্ছে এই যে মাজারের যে চর্চা, আঞ্চলিক যে চর্চা বা প্রান্তিক যে চর্চা, সেই চর্চাটা হচ্ছে, সেই চর্চা যে ভাষাটা, সেটা আমাদের মেইন স্ট্রিমে আসলে অনুপস্থিত। নানাভাবে আমি দেখি আমাদের মাজারের চর্চাটা হচ্ছে 700-800 বছরের, 700-750 বছরের চর্চা। কিন্তু আপনি দেখেন মানে মাজারের যে চর্চাটা, মাজারের যে সংস্কৃতিটা, সেটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোথাও কিন্তু এটার আসলে নাই। আমি এবার আমার কাজটা খুবই ক্ষুদ্র একটা কাজ। তো সেই কাজটা করার পরে আমি মানুষের কাছ থেকে সাথে আমার যে সম্পর্কটা তৈরি হচ্ছে মানে বইটা নিয়ে, তখন আমি দেখতেছি হচ্ছে তাদের আসলে অনেকেরই আসলে মাজার সম্পর্কে পূর্ব ধারণা নাই বললেই চলে, মানে যারা আসলে ওই কালচারের বাইরে। তো এই যে ভাষা, একটা বিশাল একটা জনগোষ্ঠীর সাথে হচ্ছে মাজারের সম্পর্ক এবং মাজারের মধ্যে মাজারের মানুষের সম্পর্ক, এইটার যে চর্চা, এটা চর্চা কিন্তু আমাদের এখানে নাই। ওই জায়গাটাকে, ওইটাকেই আমি মূলত মাজারের ভাষা হিসেবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে চাইছি, যে মাজারের যে ভাষাটা সেটা কিন্তু এখানে আসে নাই কখনো।
এটা কয়েকটা লেয়ারে আসলে আমি ভেবে আসলে আমার কাছে মনে হচ্ছে এই নামটাই কোনো না কোনোভাবে হচ্ছে বইটার যে হচ্ছে কনটেক্সট এবং হচ্ছে সব মিলে এটাকে রিপ্রেজেন্ট করে আর কি। ওই জায়গা থেকে হচ্ছে মাঝার যে ভাষায় কথা বলে। রাইট। আপনি মানুষের আরতির কথা বলছিলেন। আপনি আপনার বইয়ের মধ্যে এক জায়গায় লিখেছেন যে মাজারগুলো আসলে এক ধরনের অসহায়ত্বের প্রতীক মানুষের। তা এইটা আপনি কিভাবে ডিফাইন করেন? হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার মানুষের তো আসলে সবসময় একটা আশ্রয় লাগে, কোনো না কোনো কিছু অবলম্বন করে সে বাঁচে। এখন মানে শুধু প্রান্তিক মানুষ না, আমি প্রান্তিক মানুষটা বলতেছি, কিন্তু মাজারে আসলে শুধু প্রান্তিক মানুষ যায় না, মাজারে উচ্চবিত্ত মানুষ, নানা শ্রেণীর মানুষেরই মাজারের সাথে হচ্ছে এক ধরনের সম্পর্ক, এবং সেটার সাথে নানা ধরনের, এবং প্রত্যেকটা মানুষের আসলে একটা নানা ধরনের হচ্ছে ক্রাইসিসের জায়গা থাকে, নানা ধরনের হচ্ছে আপনার তার নিজেকে হচ্ছে সমর্পণ করার একটা সে সোর্স সে খুঁজতে থাকে। এখন ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি যে একটা গরিব মানুষ, সে আসলে কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, সে আসলে তার যখন হচ্ছে সে নিজেকে এত ক্ষুদ্র মনে করে যে সে নিজেকে আসলে স্রষ্টার সাথে সরাসরি সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও সে নিজেকে অনেক ক্ষুদ্র মনে করে, তখন তার আসলে একটা উসিলা দরকার, একটা পীরের দরকার। পীর মানে তো বেসিক্যালি মানে শিক্ষক, মানে যে আসলে শেখায়, পথ দেখায়, এবং ওই পীরের খানকাটাই তো পরে হচ্ছে নানাভাবে গিয়ে হচ্ছে মাঝারে হচ্ছে ইয়া হচ্ছে, এবং তার যে প্রভাবটা তো থেকে যাচ্ছে, ওই আঞ্চলিক প্রভাবটা বা ওই অঞ্চলের প্রভাবটা তো থেকে যাচ্ছে। তখন ওই মানুষটা যে যাচ্ছে আশ্রয় হিসেবে যাচ্ছে, ওই আশ্রয়টা আসলে মানুষের নিজের, ওই আশ্রয়ে মানুষ নিজেকে আসলে নানাভাবে হচ্ছে অনেকটা মানে ভেতরের জিনিসটা যেটা আসলে সে বলতে পারতেছে না, সেটা হচ্ছে ওই আশ্রয়টা কি ওখানে গিয়ে সে বলতে পারতেছে বা বলার একটা অবলম্বন হিসেবে ব্যবহার করতেছে। তখন আসলে ওইটা আসলে তার সাথে এক ধরনের আশ্রয়ের এবং হচ্ছে আত্মিক স্পিরিচুয়াল বলি, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার পার্থিব জিনিসপত্র মানে যে চাহিদা, ওই জায়গা থেকেও হচ্ছে মানুষ মাজারের সাথে তার এক ধরনের সম্পর্ক তৈরি করে আর কি। ওইটাই আসলে মানুষের এই অসহায়ত্ব বলি বা হচ্ছে তার সহায়ের কথা বলি, ওইটাই থেকে উঠে আসে। আপনি বললেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে মাজারে যায়, আর এভাবেই কি তাহলে গণসংস্কৃতির ধারক ও বাহক হয়ে ওঠে মাজার? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে আপনি ধরেন একটা মাজার যেখানে আছে, আমি যদি ধরেন আমি খুব আমার জন্য সবচেয়ে সহজ হয়ে হচ্ছে আমি আমার নিজের এলাকার এক্সাম্পলটা যদি আনি, ধরেন আমার বাড়ি যেখানে, ওইটা হচ্ছে বাড়িতে ঢুকতে মানে আমার বাড়িটাকে বলে খলিফাপাড়া, ওইটার মধ্যে ঢুকতে একটু পাহাড়ের উপর, মানে পাহাড় না টিলার উপর একটা মাজার আছে। ওটা চাচা কোন মাজারের খাদেম ছিলেন? মোহসেন আউলিয়ার মাজারের খাদেম। আচ্ছা আচ্ছা, এই মাজারের কথাই বলছেন? না, এটা না, এটা হচ্ছে আমার বাড়িতে ঢুকতে আমি আসতে, ওইটা ওই প্রসঙ্গে আসতেছি যে ওই যে মাজারে ঢুকতে আমরা কিন্তু যখন বাড়িতে আসতেছি, আমি বড় হয়েছি পতেঙ্গায়, আমি বাড়ি হচ্ছে আনোয়ারাতে, কিন্তু আমার খুব কাছাকাছি জায়গা হতে আমার বাড়ির সাথে আমার যে সম্পর্ক, আমার যেখানে বড় হয়েছে ওইটার সাথে সম্পর্ক কিন্তু অনেকটা একই রকম। তো বাড়িতে ঢোকার সময় আমরা যখন সিএনজিতে করে বা তখন তো ওই ট্যাক্সি ছিল, ওগুলোতে করে আমরা যখন আসি, তখন হচ্ছে ওই মাজারের কাছাকাছি আসলে গাড়িটা কিন্তু খুব মানে অটোমেটিক্যালি হচ্ছে এটা স্লো হয়ে যাচ্ছে। আমরা মাজারে সালাম দিচ্ছি বা গাড়ির মধ্যে থেকেই কখনো কখনো কিছু কারো দান থাকলে ওইটা দিচ্ছি, দানের টাকা দিচ্ছি। তো আমরা যখন বাড়িতে ঢুকতেছি তখন কিন্তু আমরা এটা মাজারের সাথে একটা নিজের সালাম দোয়া করে হচ্ছে আমরা মাজারের বাড়ির মধ্যে ঢুকতেছি। এটা ওই মাজারটা ছোট মাজার, ওইখানে আমরা সবে কদর, সবে বরাত বা সবে মেরাজের সময় ধর্মীয় যেই পরবগুলো আছে ওইগুলোর সময় হচ্ছে আমরা ওই মাজারে যাই, জিয়ারত করি। ওই মাজারগুলো ওই সময়গুলোতে একটু সাজানো হয়, ওরস হয় ছোটোখাটোভাবে। এটা হচ্ছে একটা মাজার। আবার মোহসেন আউলিয়া মাজার যেটা কিন্তু ওই অঞ্চলের মানে মাজারের যে কালচার, ওইটার এপিটম আপনি বলতে পারেন। যে ওইখানে আসলে হচ্ছে মাজারটাকে আমরা যেভাবে বাইরে জানি যে মাজার মানে হচ্ছে ওখানে প্রতিদিন শত শত মানুষ যাচ্ছে, ওইখানে হচ্ছে এক ধরনের একটা কমিউনিটি মিলে হচ্ছে মাজারটাকে চালাচ্ছে, নানা ধরনের হচ্ছে ওইখানে হচ্ছে মানে অ্যাক্টিভিটি প্রতিদিন হচ্ছে। ওইখানে ফকির, মজজুব, আপনার হচ্ছে পাগল মানুষদের একটা আশ্রয়ের জায়গা তৈরি হচ্ছে ওই জায়গা, ওই মাজারকে ঘিরে। ওই যে মাজারের কালচার এবং আমি যে মাজার, দুইটা মাজার কিন্তু আলাদা। এবং ওই যে পীর, এখানে মাজার আলাদা মানে হচ্ছে আসলে পীরের যে হচ্ছে একটা অবস্থান সমাজে, তো ওই অবস্থান তো আসলে একদিনে তৈরি হয়নি। তো একজন পীর যখন আসেন, ওই পীর হচ্ছে যখন হচ্ছে ওনার কাছে, তখন তো আসলে মাদ্রাসা ছিল না, তখন শিক্ষা প্রতিষ্ঠান বলতে ছিল হচ্ছে পীরের যে খানকা, ওইখানেই হচ্ছে মানুষ আসতো, ওখানে তার নানা ধরনের দাবি দেওয়া, সেটা আধ্যাত্মিক হইতে পারে, আর্থিক হইতে পারে, সেটা হইতে পারে হচ্ছে তার পার্থিব দাবি দেওয়া, এগুলা নিয়ে হচ্ছে উনি ওগুলার দেন দরবার করতেছে, ওইটার ভিতর দিয়ে মানুষের সাথে সম্পর্ক হচ্ছে। এবং ওইটার ভিতর দিয়েও যখন অনেক সময় হচ্ছে ওনার অলৌকিক যে হচ্ছে ক্ষমতাগুলা, যেটাকে আমরা কারামত বলি, ওইটা বেরিয়ে আসতেছে, ওইটা দেখা যাচ্ছে নানাভাবে। তো ওই যে সম্পর্ক আস্তে আস্তে হচ্ছে ওই একটা অঞ্চলের মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন হচ্ছে ওই পীর।
বা আউলিয়া, এবং Right. তখন হচ্ছে কি উনি অনেক সময় ওই অঞ্চলের যে ধরেন আপনার নির্বাচনের সময় বিশেষ করে মাজার কেন্দ্রিক জায়গাগুলোতে আপনি যেই মতাদর্শের রাজনীতি করেন না কেন, আপনাকে কোনো না কোনোভাবে মাজারের সাথে গিয়ে আপনাকে করতে হচ্ছে একটা সংযোগ স্থাপন এটা করতে এটা এই হচ্ছে। সম্পর্কটা হচ্ছে মানে ওই পীর আসলে কখনো কখনো রাজনৈতিক যে হচ্ছে ব্যক্তিত্ব তার চেয়ে যে বড় হয়ে উঠতে পারেন সেটার আসলে এক ধরনের প্রতীক হচ্ছে না ওই মাজার, এবং হচ্ছে মাজারকে ঘিরে হচ্ছে যে পীর। তো এইভাবে আসলে পুরো একটা অঞ্চলকে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল হচ্ছে লিডার হয়ে ওঠেন হচ্ছে ওই পীর, এবং ওই পীরকে ঘিরেই হচ্ছে এক ধরনের চর্চা, নানা ওই পীর বলতে হচ্ছে ওই পীর মাজার বা ওই কালচার সবকিছু মিলাই হচ্ছে আসলে ওই সংস্কৃতিটা হচ্ছে চলমান, মানে এক ধরনের ফাংশন করে আর কি সোসাইটিতে। রাইট। খুবই দুঃখজনক হয়তো বা এটা অনেকের কাছেই মনে হবে যে দেখেন আমাদের এখানে মাজারের কথা যখন আমরা বলি তখন মাজারের কথা আসলেই মাজার আক্রমণের কথাটা কিভাবে যেন সমার্থকভাবে চলে আসে বা একদম মানে সাপ্লিমেন্টারি হিসেবে চলে আসে। আপনি আপনার বইয়ে এক জায়গায় লিখেছেন যে আপনি এই মাজারকে যে আক্রমণ এইভাবে আপনি এক ধরনের আত্মসচেতন হয়ে উঠলেন আপনি। এটা কিভাবে হলো? হ্যাঁ, ধরেন আমি আমার উদাহরণ দিয়ে বলি। আমি যখন হচ্ছে লেখালেখি শুরু করি অনেক আগে থেকেই, তো আমার লেখালেখির জায়গাতে আমি মানে ওই আমের ভেতর পোকা থাকলে সে আমের স্বাদ পায় না, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো আমার চর্চার মধ্যে মাজারটা আসলে মানে ওইভাবে কখনো ছিল না। তো যখন হচ্ছে আমি এবং মাজার ভাঙ্গে এটা আমরা শুনতাম বলতে হচ্ছে মাজার ভাঙ্গার কালচার তো আজকে না, এটা আরো কয়েকশো বছর পুরনো কালচার, নানাভাবে হয়ে আসছে এবং এটার এক ধরনের নানা ফর্মে এটার এক চর্চা ছিল, কিন্তু আমাদের এখানে এটা আসলে অত প্রবল হয়ে উঠতে পারে না, কারণ যেখানে যেখানে মাজার ছিল মাজারপন্থী লোকেরা অনেক বেশি হচ্ছে সংগঠিত ছিল। মাজারের প্রেমী লোকদের মধ্যে এক ধরনের নিজেদের মানে সোলটা খুব ভালো ছিল হ্যাঁ, তাদের। কিন্তু যখন হচ্ছে আপনার 5 আগস্টের পরে যখন মাজার ভাঙলো, এবং ধরেন একটা মাজার ভাঙতেছে, 2টা মাজার ভাঙতেছে, ওকে আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতেছি, কিন্তু যখন হচ্ছে এই সংখ্যাটা যখন বাড়তে থাকে তখন আমাদের মনে হইলো যে আসলে, এবং ওই প্রতিবাদের যেই মানে প্রতিবাদটা ওইটা কিন্তু শুরুতে এতটা হচ্ছে প্রবল হয়ে উঠতে পারে নাই, কারণ এখানকার মানুষেরই বুঝতে সমস্যা হচ্ছিল আসলে হচ্ছেটা কি। প্রথমত হচ্ছে ধরেন তারা জানে না মাজার কিভাবে কাজ করে, মাজার ভাঙ্গে, এবং মাজারকে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা একটা স্টেরিওটাইপ চিন্তা ভাবনার ভিতর দিয়ে বড় হয়েছি, মাজার মানে ব্যবসা, ভণ্ড, এরকম অনেক কিছু। মাজারকে একটা নেতিবাচক মানে কার্যকলাপের একটা হচ্ছে ইয়া হিসেবে আমরা দেখে আসছি। তো ওইখান থেকে আমি প্রতিবাদ করব কি করব না, এই জায়গাগুলোতে হচ্ছে না মানুষের মধ্যে আমি দেখছি হচ্ছে এক ধরনের দ্বন্দ্ব ছিল। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আপনার এই যে ভাঙ্গার প্রেক্ষাপটে আমি অন্তত পক্ষে আমার জায়গা থেকে চেষ্টা করছি হচ্ছে এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে আলাপ করার, এবং মাজার ভাঙ্গার পরে যে ধরনের এক ধরনের মাজার প্রেমী মানুষেরা যারা আসলে লম্বা সময় ধরে আসলে তার যে রাজনৈতিক সচেতনতা বলি, তার যে হচ্ছে সামাজিক সচেতনতা বলি, সেগুলোর বাইরে গিয়ে শুধু মাজারের চর্চার ভিতর ছিল বা মাজারের কেন্দ্রিকতার ভিতর ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সে বুঝলো যে তারও আসলে পলিটিক্যাল স্টেকের ব্যাপার আছে, এখানেও তার আসলে এক ধরনের কথা বলার জায়গা তৈরি, নিজের জায়গা তৈরি করার, সবসময় কাউকে কেনা কাউকে হচ্ছে এক ধরনের আশ্রয় করে থাকা, এবং হচ্ছে নিজের তৈরি করা, মানে নিজের কথা বলার ভাষাটা নিজের মুখে বলা। তো ওই জায়গা থেকে আমার মনে হয়, আমি যদি বলি আমি অন্তত পক্ষে এটা বুঝি হচ্ছে আমি এই বইটা লেখা বা মাজারের যে হচ্ছে নিজের শিকড়ের কাছে হচ্ছে আসলে ফিরে তাকানো যে হচ্ছে প্রচেষ্টাটা, সেটা আসলে মাজার ভাঙার পরে আমার মধ্যে ওই জিনিসটা তৈরি হয়েছে হচ্ছে আমি তো জানি, আমি তো এটা সম্পর্কে আমি কেন লিখবো না, মানে আমি যদি না লিখে আসলে লিখবে কে লিখবে, মানে আমি অনেকে লিখবে, কিন্তু আমার তো ওই এটা আছে, ওই দায়টা আছে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি মাজার আমাকে এক ধরনের এই ভাঙ্গার ব্যাপারটা আমাকে এক ধরনের আত্মসচেতন করছে হচ্ছে ওই জায়গাতে ফিরে যাওয়া, যেটা আসলে মাজার রিপ্রেজেন্ট করে, যেটা আসলে মাজার বলতে আসলে যেটা এক্সিস্ট করে, ওইটাকেই হচ্ছে আসলে আমার ফিরে যাওয়ার এই এক ধরনের তাড়না থেকে হচ্ছে আসলে আমি এই বইটা লেখা বা নিজের অ্যাক্টিভিজম বলে ওই কাজটা আমি আসলে শুরু করি আর কি। আপনি একটু বলেছেন, তারপর আমরা একটু শুনতে চাই, এবং আমরা তো দেখেছি এবং অনেক বেশি অভিযোগও শুনেছি যে 5 আগস্টের পরে আপনি কেমন দেখলেন রূপটা। আপনি বলছেন যে মাজার ভাঙার ইতিহাস তো আরো প্রাচীন, কিন্তু 5 আগস্টের পরে আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানে এটা আসলে এটা আমি যদি ডেমোগ্রাফিক্যালি চিন্তা করি, সব জায়গায় কিন্তু আসলে মাজার ভাঙা হয়নি। মাজার ভাঙা হয়েছে যেখানে আসলে মাজারগুলো বিচ্ছিন্ন, মাজারগুলোর আসলে নিয়ন্ত্রণ খুব দুর্বল, অনেক বেশি প্রান্তিক। ধরেন চট্টগ্রাম শহরের বড় মাজারগুলা ভাঙবে এটা আসলে কল্পনাও করবে না। তো এটার কারণটা হচ্ছে ওই জায়গাগুলোতে মাজার প্রেমী মানুষগুলা অনেক বেশি হচ্ছে সংঘবদ্ধ, এবং ওইখানে আসলে কয়েকটা গ্রাম, পুরা অঞ্চলটা, পুরা উপজেলাটাই দেখা যাবে হচ্ছে আপনার 95% মানুষ হচ্ছে মাজার প্রেমী মানুষ। তো ওইখানে গিয়ে মাজার ভাঙ্গার কথা কল্পনা করবে না। তো মাজারগুলা ভাঙ্গার পেছনে
মানে আপনার যখন হচ্ছে ক্ষমতার যে মানে ইয়েটা চেঞ্জ হচ্ছে, মানে দড়িটা যখন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এক জায়গায় যখন হচ্ছে মানে মজলুম যখন হচ্ছে ক্ষমতার পাচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রে সে জালিম হয়ে ওঠার হচ্ছে একটা সম্ভাবনা তৈরি হয় আর কি। তো ওই সম্ভাবনাটা হচ্ছে না, যেখানে সে সুযোগ ছিল, যেখানে তার মনে হয়েছে হচ্ছে সেটা শুধু যে আপনার ধর্মীয় আকিদা কেন্দ্রিক তা না, সেটার মধ্যে অর্থনীতি আছে, রাজনীতি দখলের ব্যাপার আছে, সেখানকার হচ্ছে স্থানীয় প্রভাব বিস্তারের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে যেখানে তার মনে হয়েছে হচ্ছে এই জায়গাতে হচ্ছে মাজারটাকে হচ্ছে কোনো না কোনোভাবে আমার আক্রান্ত করলে আমি সুবিধা পাবো, সেই জায়গাতে আক্রমণ করছে। এমন না যে হচ্ছে একদম গণহারে সব জায়গায় আক্রমণ করতে গেছে, সেটা না। আমি যদি এটা মানে ভাগ করি তখন হচ্ছে আসলে আমি এই জিনিসগুলো পাই আর কি, যে আপনার এখানে তো আসলে মাজার অনেক শক্তিশালী, এখানে যাওয়া যাবে না। তো ওখানে কিন্তু ওই মানুষগুলো নাই যে তা না, ওই মানুষ কিন্তু আছে যারা মাজার অপছন্দ করা, ঘৃণা করা একটা ব্যাপার, আর একটা হচ্ছে আমি সেটাকে মানে ধ্বংস করে ফেলবো, সেটা থাকতে পারবে না, তখন আসলে জিনিসটা আসলে অন্য মানে পছন্দ তো থাকবে, এটা তো মানে বলার কিছু না। কিন্তু যখন আপনার হচ্ছে এটাকে আমি আমার ক্ষমতা চর্চার হচ্ছে হিসেবে দেখতেছি, মানে সুযোগ হিসেবে দেখতেছি, তখন গিয়ে আসলে মাজার ভাঙ্গাটা বাড়ছে। এবং আর এটা যখন হচ্ছে কন্টিনিউয়াসলি যখন হচ্ছে আপনি কোনো ধরনের হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে না, সরকারিভাবে বলি বা রাষ্ট্রীয় ভাবে বলি, মানে প্রশাসনিকভাবে যখন হচ্ছে কোনো ধরনের প্রতিরোধ করা হচ্ছে না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন হচ্ছে এই জিনিসটা আরো বেড়ে গেছে। মানে আপনি যখন একটা জায়গায় হচ্ছে কেউ কিছু বললো না, সে পার পেয়ে গেল, তখন আরেকটা জায়গায় তো সে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে অনুপ্রাণিত হবে হচ্ছে আমিও গিয়ে হচ্ছে আমার এলাকার এটাতে করবো না কেন। তো ওই চর্চাটার জায়গা থেকে হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এবং আমরা শেষ পর্যন্ত দেখছি হচ্ছে আসলে এটা নিয়ে খুব একটা হচ্ছে ব্যবস্থা আসলে কোথাও নেওয়া হয় নাই, এবং মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত হচ্ছে মাজার ভাঙা হয়েছে। এবং যেটার রেশ আমরা এখনো কোনো জায়গায় হচ্ছে মাজার হয়তো ভাঙতেছে না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে এক ধরনের আধিপত্য বিস্তার করার একটা চর্চার, এটা তো অভ্যাসের ব্যাপার, এটা রয়ে গেছে। তো আপনি আপনার বইয়ের মধ্যেও লিখেছেন যে এই যে সরকার যে মাঝে মধ্যে বিরোধিতা করে সেটা আসলে কথার কথা। এই সদিচ্ছার অভাবটা কেন হয় সরকারের? আপনি বলেছেন সদিচ্ছা শব্দটা ব্যবহার করেছেন এখানে আপনি। কোনো ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে তার, এবং একই সঙ্গে যদি আপনি এই যে রাজনীতির কথাটা যে আমরা বলছিলাম যে শুধু তো আসলে ধর্মীয় ব্যাপার না, শুধু অর্থনৈতিক ব্যাপারও না, এর মধ্যে একটা রাজনীতি রয়েছে, এটাও যদি বলতেন। এখন আমার এটা তো আসলে আমরা মানে এক ধরনের অনুমান করতে পারি আর কি। তো আমার অনুমানে যেটা বলে সেটা হচ্ছে আসলে সরকার ওই সময় মানে ওই সরকার আসলে যেই পিলারগুলাকে আসলে নিজের মানে টিকে থাকার হচ্ছে টুলস হিসেবে দেখতেছিল, তার মধ্যে এই গোষ্ঠীটা একটা হইতে পারে, যে মানে ওদেরকে আসলে আমি কোনোভাবে চটাবো না, এটা একটা হইতে পারে। আরেকটা হয়তো তার আসলে ওই অঞ্চলগুলোতে বা তার প্রশাসনিক দুর্বলতা ছিল, তার আসলে ওই ফোর্স ছিল না যে সে গিয়ে আসলে ওই ঘটনাকে হচ্ছে প্রতিহত করতে পারে বা প্রতিরোধ করতে পারে, ওই প্রস্তুতিটা তার ছিল না, এটা একটা হইতে পারে। একটা হচ্ছে সক্ষমতার অভাব ছিল, পাশাপাশি কোনো ক্ষেত্রে হচ্ছে সদিচ্ছার অভাবটাও ছিল। দুইটা মিলে যখন তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে এটাকে প্রপারলি বিচার করা, মানে এটাকে আসলে এক ধরনের আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা। এই জিনিসগুলো আসলে কোনো না কোনোভাবে ক্লিক করে নাই, সরকার পারে নাই। তো এই ব্যর্থতাটা হচ্ছে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে, আমি যদি শুধু মাজারকে শুধু নিয়ে চিন্তা করি তাহলে এই জিনিসটা ছিল, এবং এটা থাকার কারণে হচ্ছে এই জিনিসটা বারবার ঘটছে। এই মাজার আক্রমণের মধ্যে যে আপনি বলেছেন যে এক ধরনের অর্থনৈতিক কাঠামো, এটা কিভাবে যুক্ত হয়? মাজার আসলে ধরেন আপনার একটা ওখানে তো একটা অর্থনীতির হচ্ছে একটা প্রবাহ সবসময় থাকে। ধরেন মানুষ যাচ্ছে, মানুষ ওখানে গিয়ে দান খয়রাত করতেছে, ওখানে মানতের টাকা দিচ্ছে, ওইখানকার ধরেন ব্যবসায়িক এক ধরনের নানা ধরনের কার্যকলাপ হচ্ছে ওই মাজারকে কেন্দ্র করে হচ্ছে ঘটতেছে। ধরেন একটা দোকান, ধরেন ওরসের সময় কি হয়, ওরসের সময় হচ্ছে ভ্রাম্যমান অনেক দোকানদার থাকে, মানে যারা বিক্রেতা থাকে, তারা হচ্ছে ওরসের মৌসুমে বিভিন্ন ওরসগুলাতে গিয়ে তারা যাদের দোকান চালায়, ভ্রাম্যমান দোকান চালায়, সে ওইখান থেকে বিভিন্ন ওই 3-4 মাসের যে আয় রোজগার, ওটা দিয়ে সে মোটামুটি হচ্ছে তার একটা সময় পর্যন্ত তার চলার একটা সংস্থান হয়ে যাচ্ছে। এখন ওই যে অর্থনীতিটা হচ্ছে দখল করা, আমি যদি মাজারকে দখল করতে পারি, মাজারের প্রশাসনিক জায়গাটাকে যদি নিয়ন্ত্রণে নিতে পারি, তাহলে প্রথমত হচ্ছে ওখানে আমি আমার আকিদাগতভাবে চেঞ্জ আনতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে ওখানকার যে হচ্ছে অর্থনীতির যে হচ্ছে দড়িটা, ওইটা আমি আমার হাতে নিতে পারবো। এইটা হচ্ছে একটা দিক আছে। আরেকটা হচ্ছে ধরেন মাজারের ধরেন ওরসকে যদি আমি আরেকটা ধরেন, আমাদের এখানে ওয়াজ সংস্কৃতির আমরা রিসেন্ট সময়ে প্রচুর পপুলার হইতে দেখছি। তো যেখানে ওরস হচ্ছে না, আপনি তার থেকে যদি কিছু নিয়ে নেন, তাকে তো আসলে কিছু দিতে হবে। তখন আমি হচ্ছে আসলে ওই আমার যে হচ্ছে অর্থনৈতিক যে কাঠামোগুলোকে, ওগুলো আমি আস্তে আস্তে রিপ্লেস করার চেষ্টা করব। ওইটা একটা চর্চা, ওইটা একটা প্রচেষ্টা
থাকতে পারে। তো এগুলো সব মিলে আসলে অর্থনীতিটাকে দখল করার একটা মানে প্রচেষ্টা বা হচ্ছে একটা অপতৎপরতা ছিল আর কি। এই এই সবগুলা কারণ, মাজার ভাঙা, দখল, বাণিজ্যকে দখল নেওয়ার চেষ্টা, এইটাকে তো এক ধরনের আবার জায়েজ করারও চেষ্টা করা হয়, বিশেষ করে ধর্ম দিয়েই। হ্যাঁ, সেটা আসলে কি আপনি লিখেছেন আপনার বইয়ে, কিন্তু কিভাবে আসলে করে আপনি একটু এখন ধরেন এটা তো আসলে একটা ডিবেটেবল বিষয় হচ্ছে, কারণ দুই পক্ষেরই হচ্ছে সমান হচ্ছে অবস্থান আছে। মাজার তো আজকের বিষয় না, মাজার মানে অনেক 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 বছর ধরে তৈরি হয়ে আসতেছে। মাজার কিভাবে তৈরি হয়ে আসতেছে সেটা একটা লম্বা ইতিহাস আছে, এবং সেটা নিয়ে যে হচ্ছে এক ধরনের আকিদাগত বিভেদ আছে, যে আমি মাজারের পক্ষে এক ধরনের, মাজারের বিপক্ষে লোক, আপনি ধর্মীয় ব্যক্তিত্বরা কিন্তু আছেন, উভয় পক্ষেরই ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন। এখন জিনিসটা কি হইতে পারে, জিনিসটা বড় জোর হইতে পারে আমি আর আপনি হচ্ছে আমি মাজারের পক্ষে, আপনি মাজারের বিপক্ষে। আমরা এই টেবিলে বসে মাজার নিয়ে আপনি আপনার দলিল দিবেন, আমি আমার দলিল দিব, দালিলিক দিব, বিতর্ক করব, তর্ক করব, আমরা দাওয়াত দিব, আপনি আপনার জায়গা থেকে হচ্ছে এক ধরনের প্রচারণা চালাবেন, আমি আমার প্রচারণা চালাবো। মানুষ এরপর ঠিক করবে হচ্ছে সে মাজারে যাবে কি যাবে না। মাজারে যদি আজকে থেকে মানুষ যাওয়া বন্ধ করে দেয়, তাহলে তো আসলে মাজারের মানে যে কোনো কিছু রেলেভেন্সি তৈরি হয় তার মানুষের সাথে তার সম্পর্ক দিয়ে। তাহলে যদি না যায়, তাহলে কালকে থেকে তো মাজারের রেলেভেন্সি থাকবে না। তাহলে আপনি যখন ভাঙতেছেন, আপনি যখন এটাতে আক্রমণ করতেছেন, তার মানে আপনি দুর্বল, কারণ আপনি পারতেছেন না আপনার ওই দালিলিক বা হচ্ছে ইয়ার ক্ষমতা দিয়ে আপনি মানুষকে পারছেন না মাজার থেকে সরিয়ে আনার জন্য। তখন হচ্ছে আপনি আসলে আক্রমণ করতে যাচ্ছেন। আমি বলতেছি হচ্ছে আপনার তো স্বাধীনতা আছে, আপনার যে হচ্ছে আপনি যেটাকে বিশ্বাস করেন, যেই মতাদর্শকে আপনি ধারণ করেন, সেটাকে প্রচার করার রাইট যেমন মাজারের পক্ষের মানুষের আছে, সেটা বিপক্ষে প্রচারণা চালানোর রাইটও হচ্ছে মাজারের বিপক্ষের মানুষের আছে। কিন্তু আপনি কোনোভাবেই হচ্ছে একটা রেড লাইন ক্রস করবেন না। আপনার সাথে আমার সবকিছু হবে, তর্ক হবে, বিতর্ক হবে, বাস হবে, ঝগড়া হবে, কিন্তু আমি গিয়ে আপনার গায়ে হাত দিব না, আপনি এসে আমার গায়ে হাত দিবেন না। এটা হচ্ছে একদম বেসিক, একদম সিভিল যে হচ্ছে আমাদের নর্মগুলোর মধ্যে অন্যতম আর কি। কিন্তু সেটা যখন আপনি ক্রস করতেছেন, তার মানে হচ্ছে আপনি আইন ভাঙতেছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা ধর্ম কোনোভাবেই সাপোর্ট করে না হচ্ছে আপনি এটাকে কোনো কিছুকে গিয়ে এইভাবে ভেঙে ফেলবেন, গুড়াই ফেলবেন। এই ঘটনাগুলো তো আসলে এক ধরনের মানে ধর্মীয় যে আকিদা ভিত্তিকভাবে আমি আজকে শক্তিশালী বলে আমি আজকে ভাঙতেছি, কিন্তু সবসময় তো সব জায়গায় এই জিনিসগুলোতে এভাবে হয় না, এভাবে ফাংশন করে না। কারণ এখন হয়তো মাজারের যে মানুষগুলো আছে, মাজারের পক্ষের যে মানুষগুলো আছে, সে হয়তো আসলে তার মধ্যে ওই জিনিস, ওই চর্চাটার মধ্যে সে নাই হচ্ছে, সে হিংস্র হয়ে উঠতে পারে। কারণ ওই চর্চাটার কথা কখনোই ওখানে বলা নাই, মানে পীর সুফি আউলিয়াদের যে হচ্ছে, আমি যদি পুরো জিনিসটা দেখি, ওখানে কখনোই হচ্ছে বলা নাই হচ্ছে আমি কাউকে হচ্ছে অন্যায়ভাবে গিয়ে হচ্ছে আক্রমণ করব। আমরা যদি এটা পড়ি, ইতিহাসগুলো পড়ি, সেখানেও কিন্তু জিনিসগুলাই আছে। কিন্তু যখন আপনি আক্রান্ত হবেন, হয়তো আজকে আমি প্রতিরোধ করতে পারতেছি না, কালকে পারতেছি না, কিন্তু পরশুদিন তো আমার ওই শক্তি হইতে পারে হচ্ছে আমি প্রতিরোধ করব। তখন কিন্তু জিনিসগুলো আর এত মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিয়ে আসলে দেখার সুযোগ থাকবে না। তখন জিনিসগুলো আসলে অনেক বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে ব্লার হয়ে উঠবে। তখন আসলে আমার মনে হয় সেই জন্য রাষ্ট্রের এখানে আসলে বড় ভূমিকা থাকে হচ্ছে এই জিনিসগুলাকে আসলে, এই চর্চা, যার চর্চাকে আসলে তার মতো করে হচ্ছে করতে দেওয়ার যে হচ্ছে নিশ্চিত করা স্বাধীনতা, মানে সংস্কৃতি, এটাকে আসলে মানে যাতে কোনোভাবে হচ্ছে একজনের রাইট আরেকজন হচ্ছে ক্ষুণ্ণ করতে না পারে, এই জায়গাতে হচ্ছে আমার মনে হয় এক ধরনের মানে কঠোর হওয়া দরকার আর কি। আমরা যদি একটু আসি যে এই ওয়াহাবিবাদ বা যেটাই আমরা বলি, ওয়াহাবিবাদের সঙ্গে আসলে মাজারের দ্বন্দ্বটা আসলে কোথায়, যদি তাত্ত্বিকভাবেও বলি? এটা আকিদাগতভাবে হচ্ছে ধরেন মানে ওই ইবনে তাইমিয়ার মতো হচ্ছে একজন তাত্ত্বিক লোক, উনি মাজারের বিপক্ষে বলে গেছেন। পরে ওই মতবাদকে হচ্ছে আব্দুল ওয়াহাব নজদের ওনারা হচ্ছে এটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি চর্চা করার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে এটাকে মানে শুধু ওই সময়ে মানে আপনার 1700-1800 শতকের দিকে এটাকে পুরো মানে যেখানে যেখানে মাজার আছে, যেখানে যেখানে তারা শক্তিশালী, ওখানে ওখানে ওরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা টেক্সচুয়ালি বা হচ্ছে একাডেমিক ভাবে চর্চা করার চেষ্টা করছেন। নানাভাবে এটার এক ধরনের হচ্ছে ছিল আর কি, মানে লম্বা সময় ধরে এটার একটা ভিত তৈরি করার হচ্ছে প্রচেষ্টা ছিল। ওই আকিদার শিক্ষাটাকে হচ্ছে এখানকার সাধারণ মানুষের মধ্যে ছড়াই দেওয়ার একটা প্রচেষ্টা সবসময় ছিল। তো এই চর্চাটা ছিল, মানে এটা এমন না যে হচ্ছে আজকের চর্চা বা এটা বা কালকের চর্চা বা 5 আগস্টের পরে একদল মানুষ ঘুম থেকে উঠে মনে হলো আমি মাজার ভাঙতে যাবো, এরকম না। তো ওইটার একটা আসলে এক ধরনের
মানে ধারাবাহিকতা ছিল, ওই ধারাবাহিকতাকেই হচ্ছে নিয়ে এসে হচ্ছে আপনার এখন এসে এক ধরনের এক্সিকিউশন বা এটার একটা আমি বলবো হচ্ছে বিস্ফোরণ আমরা দেখলাম আর কি, যে ওই চর্চার একটা বিস্ফোরণ আমরা গত ইন্টারিমের সময়ে 2 বছরের। না, আমি জানতে চাইছিলাম যে ধরুন আকীদার দ্বন্দ্বটা কোথায়। আমার মনে হলো যে আপনাকে আমার পছন্দ না, কারণ আপনার চুল হলো গিয়া খাড়া খাড়া থাকে, কথার কথা। তো ওইটা আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে আমার মতো না হইলেই সে না, মানে এটা আসলে ধর্মের যে হচ্ছে কোর যে জায়গাগুলোতে, যে ওইখানে তো আসলে মানে ইসলামের যে আপনি যদি ইয়াগুলো দেখেন তরিকা বা আপনার তার যে ফেরকাগুলো দেখেন বা তার যে হচ্ছে আসলে চর্চাগুলো দেখেন, ওখানে তো আসলে শুরু থেকে নানা ধরনের মানে গোষ্ঠীর আসলে আবির্ভাব হয়েছে বিভিন্ন সময়ে। তো যেমন খারেজিরা বের হয়েছে, খারেজিরা বের হয়ে এক ধরনের সবাইকে হজরত আলীকে যখন হচ্ছে মেরে ফেললো, এরপর ওইখান থেকে হচ্ছে আপনার আরেকটা গ্রুপ দল বের হচ্ছে, এই ধরনের নানা ধরনের চর্চার মানুষজন বের হয়েছে। কিন্তু চর্চার মধ্যে যারা হচ্ছে আপনার সালাফি বা হচ্ছে খারেজি বা হচ্ছে ওয়াহাবিপন্থী লোকজন, তাদের যেটা মূল সমস্যা হয়ে উঠছে সেটা হচ্ছে আমার মতো যে না, তাকে আসলে আমি অ্যাকসেপ্ট করব না, মানে সে থাকতে পারবে না। মানে আপনার আমার একটা ব্যাপার হচ্ছে আপনি থাকবেন আমিও থাকবো, আপনার চর্চা আপনি করবেন আমার চর্চা আমি করব, পরে গিয়ে হচ্ছে কার সত্য সেটা তো আসলে একমাত্র আল্লাহ ভালো জানে। তো কিন্তু ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা যেটা বলবে সেটাই হইতে হবে, সেটাই হচ্ছে সঠিক, সেটার বাইরে যাওয়া যাবে না। এই যে হচ্ছে এক ধরনের ডগমা মধ্যে পড়ে যাওয়া বা এক ধরনের ডগমাটিজমের মধ্যে ঢুকে যাওয়া, এই চর্চাটার কারণে বা এই চিন্তার এই ধরনের হচ্ছে এক ধরনের আড়ষ্ট হয়ে পড়ার কারণেই আসলে আমার মনে হয় যে আকীদার জায়গাতে হচ্ছে উদার হইতে না পারার ঘটনাগুলো ঘটছে। এবং সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার এর ফলটা ভোগ করতে হয় আসলে যে প্রান্তিক মানুষগুলাকে, যে এই প্রান্তিকতার চর্চাগুলাকে, ওইগুলাতে গিয়ে হচ্ছে হামলা, ওগুলাতে গিয়ে আক্রমণ, এই জিনিসগুলো আসলে ওইখানে গিয়ে ঘটে আর কি। একটু আশ্রয়ের জন্য, একটু সহানুভূতির জন্য মাজারে যায়। আমরা এবার একটু সাহিত্যে আসি। আপনি ওয়ালিউল্লাহ সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন এই বইয়ে, আমি খেয়াল করলাম। সেটা হলো আপনি বলেছেন যে, আমি একটু পড়ে শোনাই আপনাকে। ওয়ালিউল্লাহ লাল সালুকে আপনি বলেছেন, লাল সালু বুদ্ধিবৃত্তিকভাবে মাজারকে ব্যবসা ও লোক ঠকানোর কেন্দ্র হিসেবে আকার দেওয়ার চেষ্টা করেছে আসলে লাল সালু, এবং তা মাজার বিরোধী আগুনে ঘি ঢেলেছে। বেশ কড়া মন্তব্য আমি বলবো এটা। কিন্তু শোয়েব, ব্যবসা ও লোক ঠকানো কি আদৌ কি হয়নি মাজার নিয়ে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছেন। ধরেন আমার 700-800 বছরের চর্চায় একটা বিশাল একটা কালচার যখন গড়ে উঠতেছে, তখন কিন্তু আসলে নানা ধরনের মানে ওটার এক ধরনের সেটা যে একেবারে পুত পবিত্র থেকে যাবে, সেটার মধ্যে যে কোনো ধরনের মানে অন্য উদ্দেশ্যে, ভিন্ন উদ্দেশ্যে কেউ কিছু করবে না, সেটা ভাবাটাই হচ্ছে প্রথমত হচ্ছে মানে সমস্যার কারণ। এটা থাকবে। এখন আমার সমস্যাটা যেটা হয়েছে, মানে আমি যে সমস্যাটা দেখছি সেটা হচ্ছে আপনি পুরো জিনিসটাকেই যখন হচ্ছে জেনারেলাইজ করে ফেলবেন, হচ্ছে মাজার মানেই হচ্ছে এই মাজার মানে হচ্ছে ভন্ডা, মাজার মানে হচ্ছে ব্যবসা, মাজার মানে হচ্ছে লোকটা কোনো, মানে মাজার ইকুয়াল টু এটা যখন আপনি দিবেন, তাহলে মাজারের যে অন্য একটা চিত্র আছে সেটা পুরোপুরি হচ্ছে আপনার থেকে মানে আপনার কালেকটিভ মেমোরি থেকে আসলে সেটা এক ধরনের সরে যায়, সেটা থাকে না। মানে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে প্রবলভাবে করছে যে ওইটার কাউন্টার আর কোনো টেক্সট কিন্তু আসে নাই। আমরা কিন্তু এটাকেই ধরে বড় হয়েছি, এটাকে দেখেই বড় হয়েছি, এটা আমাদের পাঠ্য ছিল, আমরা পড়ছি। মানে আমরা একটা জিনিসকে দেখলাম হচ্ছে এটা ইকুয়াল টু এটা। আমি এটাও বলছি, কিন্তু আমি বলছি হচ্ছে ওয়ালিউল্লাহর উদ্দেশ্য হয়তো সৎ ছিল, ওয়ালিউল্লাহ হয়তো চাইছিলেন হচ্ছে একজন অসহায়, একজন মানে অস্তিত্বহীনতার মধ্যে ভোগা একটা মানুষকে তার আশ্রয় হিসেবে সে মাজারকে এক ধরনের অবলম্বন হিসেবে নিয়ে এটা এক ধরনের ব্যবসা হিসেবে করতেছে। দ্যাটস ফাইন। এটা একটা এটার এক্সিকিউশন যেটা হয়েছে সোসাইটি এটাকে ধরেই নিছে হচ্ছে মাজার মানি হচ্ছে এটা। সেজন্য আমার মনে হয়েছে আর ওয়ালিউল্লাহর ওই আলাপটাকে, ওয়ালিউল্লাহ যারা পড়ছে বা বিশ্বাস করছে, বা বিশ্বাস না মানে পড়ছে বা চর্চা করছে, তারা তো আর মাজার ভাঙে নাই। কিন্তু যারা মাজার ভাঙছে, আমি যেটা দেখছি, আমি যখন আমি অনেকেই জানে হচ্ছে আমি ওয়ালিউল্লাহ আমার খুব পছন্দের লেখক, তাদের অমাবস্যা, কাদো নদী কাদো আমার অসম্ভব পছন্দের দুইটা হচ্ছে লেখা। এখন আমি যখন মাজার পক্ষে লিখতেছি, তখন এসে আমাকে আক্রমণ করতেছে যে তোমার পছন্দের লেখক তো হচ্ছে এই কথা বলছে মাজারকে নিয়ে। তখন আমাকে আসলে আমার দায়িত্ব আসে, মানে দায়ী হয়ে পড়ে যে এটাকে আসলে এটার পর্যালোচনাটা করা। তো কারণ এটাকেও আমার মনে হয় টেক্সট আকারে এটা টেক্সট হিসেবে কতটা ভালো, সাহিত্য গুণ কি, সেটার বাইরে গিয়ে এটা আসলে সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতেছে, তখন আমার আসলে মনে হলো যে এটা আসলে আমার নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে এটা দিয়ে এক ধরনের সরলীকরণের মধ্যে চলে যাচ্ছে জিনিসটা। কারণ হয়তো ওয়ালিউল্লাহ বলতে চান নাই, কিন্তু সোসাইটি
একটা অংশ বা বড় একটা অংশ ব্যবহার এটাকে করছে যেভাবে এটাকে। হচ্ছে ইন্টারপ্রেট করতেছে, সেটা তো আসলে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা আমার কাছে মনে আমার হয়। কাছে মনে হয় যে আসলে ইন্টারপ্রেট করে না, এটা আসলে অপব্যবহারের মতনই আসলে হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, করে। ও যেহেতু আসলে ওইটাই, জানে আসলে ওইটাই। কি, হ্যাঁ, তারপরে ওটা করা হবে। তাই আপনি আসলে বলতে চাচ্ছেন যে আসলে তারপর একটা সুযোগ তৈরি হয়ে যায় ওদের জন্য। এটা একটা ঢাল হিসেবে ইউজ করে, কারণ তার টেক্সট তো হয়তো আমি কাউন্টার দিচ্ছি, কিন্তু সে যখন আমার জোনে এসে হচ্ছে আমাকে আক্রমণ করতেছে, তখন কিন্তু সে আমার টেক্সটটা নিয়ে আসতেছে যে তোমার এখান থেকে তো এটা আসছে, ওনার মতো তোমাদের লোক মধ্যে দিছে। যারা মানে যারা হচ্ছে সাহিত্য চর্চা করতেছে তাদের মধ্যে তো এই ধরনের একটা বিরোধিতা। ইয়ে আছে, তখন হচ্ছে আমার এটাকে এটার একটা উত্তর দেওয়া আমার মনে হয় জরুরি হয়ে ওঠে আর কি। শোয়েব, আপনার সঙ্গে আসলে আরো অনেক কিছু বলার ছিল, আমরা একদম শেষের দিকে এখন। সেটা হলো যে আমরা একটু এবার এত কঠিন কঠিন আলোচনার থেকে একটু বের হই। আমি আপনার বইয়ের একজনের দেখলাম যে নারী বা পীরদের নিয়ে আপনি বেশ বড় একটা চ্যাপ্টার রেখেছেন এবং খুবই ইন্টারেস্টিং, এবং বিশেষ করে গরম বিবির কথা আপনি বলেছেন, তার সম্পর্কে একটু যতটুকু আপনার স্টাডি গরম বিবির মাজারটা হচ্ছে এটা ইন্টারেস্টিং এই কারণে, কারণ ওই জায়গাতে কিন্তু আরো একটা মাজার আছে, মানে একই জায়গাতে দুইটা মাজার, একটা হচ্ছে শাহ বুগদাদির মাজার আর একটা হচ্ছে গরম বিবির মাজার। মানে ওনাদের মধ্যে সম্পর্ক কি সেটা নিয়ে একটা বলা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক বা অন্য আরো কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আসলে ঐতিহাসিকভাবে জানা যায় না, কিন্তু ওনারা হয় আত্মীয় অথবা হচ্ছে গুরু শিষ্য, দুইটা মতামত হচ্ছে পাওয়া যায় আর কি। তো ওইখানে ইন্টারেস্টিংলি আপনার মানুষ কিন্তু চেনে হচ্ছে গরম বিবির মাজার হিসেবে, মানে পুরুষ যে আউলিয়া তাকে না, তার পরিচয়টা যত বেশি হচ্ছে প্রমিনেন্ট, তার চেয়ে বেশি হচ্ছে নারী সুফির হচ্ছে পরিচয়টা অনেক বেশি হচ্ছে প্রমিনেন্ট হয়ে উঠছে। এবং আমি ছোটবেলায় কিন্তু এই মাজারে গেছি আমার দাদির সাথে, মানে এবং আমি যখনই দেখছি হচ্ছে নারীদের একটা মানে উপস্থিতি সবসময় ওই মাজারে থাকে। এবং আমার কাছে নারীরা ওই একজন নারী সুফিকে তার যে হচ্ছে অবলম্বন হিসেবে পাচ্ছে, এটা কিন্তু তাকে এক ধরনের আত্মসচেতন করে তুলতেছে। সে আসলে একজন নারী সুফি মানে কি, নারী সুফি মানে হচ্ছে উনি অনেক বড় একজন আলেম, মানে ধর্মীয় ভাবে অনেক বড় একজন ব্যক্তিত্ব। যেমন আমরা রাবিয়া বশির কথা আমরা শুনে বড় হয়েছি, এবং রাবিয়া বশি অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক পুরুষ আউলিয়ার হচ্ছে গুরু ছিলেন, মানে গুরু ছিলেন হচ্ছে তাদের অনুপ্রেরণা ছিলেন অনেক ক্ষেত্রে। তো নারী আর পুরুষের যে ভেদটা, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে এই চর্চার মধ্যে, ধর্মীয় চর্চার ক্ষেত্রে নিজের সাধনা এবং হচ্ছে নিজের চর্চা এবং হচ্ছে নিজের বিশ্বাস এবং নিজের হচ্ছে মানে যে হচ্ছে আকিদা, ওইটা দিয়ে হচ্ছে যেন বড় হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে হচ্ছে নারী আর পুরুষ আসলে মানে কোনো থাকে না, কোনো ভেদ যে থাকে না। পাশাপাশি হচ্ছে আপনার একটা অঞ্চলের মানুষের নারীদের আত্মসচেতনতার প্রতীক হয়ে উঠতে পারা, এই জন্য আমার কাছে মনে হয় গরম বিবি একটা মানে খুব উল্লেখযোগ্য ক্যারেক্টার। যদিও আমাদের নারী সুফির সংখ্যা খুব কম, মানে এখানে খুবই অল্প, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই মানে ওনার যে হচ্ছে আপনার এক ধরনের স্পিরিচুয়াল প্রভাব ওইখানকার অঞ্চল জুড়ে আছে, মানে ওই এলাকা জুড়ে আছে, মানুষ যাচ্ছে গরম বিবির ওরসে যাচ্ছে, নারীদের এগুলো প্রতিদিন যাচ্ছে। তো আমার মনে হয় এটা একটা সম্পর্ক তৈরি করে আর কি। এবং আমার কাছে ওই জন্য এই ক্যারেক্টারটা খুবই, বা উনি এই আউলিয়া খুব জরুরি মনে হয় আর কি। মানে স্থানীয় মানে এক ধরনের আমরা যে পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে এরকম চরিত্রগুলো আসলে কোনো না কোনো ভাবে নারীকে এক ধরনের ক্ষমতায়ন করে আর কি। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন শোয়েব, সেটা হলো যে এত কিছুর পরও মাজার তো টিকে থাকলো কেন? কারণ মানুষ আসলে তার যে হচ্ছে নিজের বলার যে জায়গা, না মানুষের যে অস্তিত্বের সংকট, যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আসলে কোনো না কোনোভাবে তাকে কোনো না কোনো একটা আশ্রয়ের দিকে নিয়ে যাচ্ছে। তো আপনার এই আশ্রয়টা আমরা যখন হচ্ছে, আমি কিন্তু এখানে লিখছিলাম মনে হয়, আমরা 19 শতক বা 20 শতকে এসে আমরা অনেক বেশি হচ্ছে রেশনাল হয়ে উঠতেছি, অনেক বেশি যৌক্তিক হয়ে উঠতেছি, আমরা সব কিছুকে হচ্ছে বৈজ্ঞানিকভাবে দেখার চেষ্টা করতেছি। কিন্তু এর বাইরেও মানুষের এক ধরনের আত্মার এক ধরনের হচ্ছে টান থাকে, একটা জায়গা থাকে যেটা সে সবসময় খোঁজে, যেখানে গিয়ে সে আশ্রয়টা পাবে। তো ওই আশ্রয়ের জায়গা হয়ে মানুষ ততদিন মানুষের যে ক্রাইসিস, মানুষের যে সংকটের জায়গা, এবং হচ্ছে মানুষের যে হচ্ছে মানে আপনার পরম বা স্রষ্টাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটা যতদিন পর্যন্ত মানুষের ভিতর হচ্ছে প্রবলভাবে থাকবে, এবং সে নিজেকে হচ্ছে এক ধরনের সাধনার ভিতর দিয়ে যখন যাইতে চাইবে, তখন আসলে মাজারে তাকে যাইতে হবে। মাজারের যে আশ্রয় সেখানে হচ্ছে তাকে নিজেকে সমর্পণ করতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে বুঝি, এবং হচ্ছে আমি যেটা দেখছি, মানে ওইটা দিয়ে আমার অভিজ্ঞতা বলে হচ্ছে আসলে এটা কখনো আসলে এভাবে ভেঙে ফেলে মাজারের যে আত্মাটাকে, সে স্পিরিটটাকে, সেটা কখনো ধ্বংস করা যাবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আশা করি পরবর্তীতে কোনো আরেক আলোচনায় আপনাকে আমরা আবারও পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার।